এই তান্ত্রিক বললেই মানুষের মনে একটা ভয়ের সৃষ্টি হয়। তান্ত্রিকরা কি আসলেই ভয়ের যোগ্য? এটা দেখেছি আমি ফ্যামিলিগত দিক দিয়েও, কিন্তু অনেক ফ্যামিলি দেখবেন যখনই শোনে যে তান্ত্রিক তখন তারাও কিন্তু এড়িয়ে চলে। মানে তান্ত্রিক মানে একটা ভয়ের জায়গা, কিন্তু আসলে কিন্তু এটা নয়। কিছু তান্ত্রিক হয়তো মানুষকে ভয় দেখিয়ে অসাধু উপায়ে কিছু ইনকাম করে নেয়, ভয় দেখায় যে আপনার এই আছে ওই আছে, আপনার বাড়িতে ভূত আছে বা আপনার বাড়িতে প্রেত আছে, ঠিক আছে, আপনার এই সমস্যা আছে বা আপনাকে প্রেতে ধরেছে, ভূতে ধরেছে, ভয় দেখিয়ে কিছু ইনকাম হতে করে না। কিন্তু এগুলো কিন্তু সত্য নয়, সব জায়গায় সত্য না। তা তান্ত্রিক দেখলে মানুষ এই জন্যেই কিন্তু ভয় পায়। অ্যাকচুয়ালি দেখুন, তন্ত্র মানেই যে ভয়ের জায়গা সেটা না। তন্ত্র দিয়ে মানুষের অনেক উপকারও করা যায়, অনেক উপকার করা যায় এবং নিজেরও উপকার করা যায়, নিজের শরীরের মধ্যে ঊর্জা বাড়ানো যায়, ঠিক আছে। তো বদনাম কিন্তু ডক্টরেরও আছে, শিক্ষকেরও আছে, কিন্তু তাদেরকে ভয় পায় না মানুষ, কিন্তু তান্ত্রিককেই ভয় পায়। তার কারণ হচ্ছে তান্ত্রিক মানেই মানে লোক ভাবে যে এরা ভূত পিশাচ নিয়ে করে, ঠিক আছে, মানে চলাফেরা করে, হাঁটা। মানুষ হচ্ছে অ্যাকচুয়ালি তান্ত্রিকরা ভয় দেখায়, তাই জন্যই তান্ত্রিককে ভয় পায়। বাক সিদ্ধ, এই বাক সিদ্ধ যে ব্যাপারটা, এই বাক সিদ্ধ হতে গেলে কি করতে হয় বা কিভাবে হয় এই বাক সিদ্ধ? দেখুন, বাক সিদ্ধ হচ্ছে সাধনার মারফতেই হয়। তো শুধু বামাচার না, বিরাচার সাধনাও করতে হয়। আর আমি প্রথমেই যে বললাম যে কিছু দেবীর মন্ত্র আছে, সেগুলো জপ করে যেতে হয় 1,25,000 বার, 2 লক্ষ, 2.5 লক্ষ। তো যখন মন্ত্র আপনি জপ করবেন, আপনার জিভের মধ্যে একটা পাওয়ার চলে আসে। যখন আপনি যা বলবেন সেটাই ফলে যায়, এটা বলে বাকসিদ্ধ। তো বাকসিদ্ধ এখন আর খুব কম মানুষই আছে। বাকসিদ্ধ কারা? বাকসিদ্ধ অ্যাকচুয়ালি রামকৃষ্ণ, ঠিক আছে, বামদেব। যখন ওনাদের কাছে কেউ আসতো, অনেক লোক ওনাদের প্রতিদিন ওনাদের কাছে আসতো উপকার নিতে, সমস্যা নিয়ে আসতো। তো প্রত্যেকের তো উনি তন্ত্রের মধ্যে কাজ করে দিতেন না। কেউ এলো, বল বাবা আমার এই সমস্যা, আমাকে একটু দেখুন, বা আমার মেয়ের বিয়ে হচ্ছে না, বা আমার শরীর খুব খারাপ, আমাকে সব অসুস্থ। তখন বলে দিল যে যা, তুই সুস্থ হয়ে যা, সুস্থ হয়ে যাবি, তুই যা, 7 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবি। এই যে উনি বলে দিলেন, এটা হচ্ছে বাকসিদ্ধ বলে। তো ওনার কথার যে ক্ষমতা, তার ফলে কিন্তু উনি 7 দিনের মধ্যে সুস্থ হয়ে গেল। দেখুন, একটা সব থেকে খারাপ ঘটনা হচ্ছে এসেছিল আমার কাছে, সেটা হচ্ছে নিজের স্বামীকে এক মহিলা এসেছিল বান মারতে। নিজের স্বামীকে? একদম। এটা আমার মনের মধ্যে ভীষণ একটা কষ্টকর লেগেছিল যে নিজের স্বামীকে, সবথেকে বড় কথা, তাদের ভালোবাসা করে বিয়ে হয়েছিল। বিয়ে হতেই পারে, দেখাশোনা করে হলো, পছন্দ হয়নি, মানলাম। প্রেম করে বিয়ে, ভালোবাসা করে বিয়ে, সেই স্বামীকে সে এসেছিল বান মারতে। তার কারণ হচ্ছে সে এখন যে প্রেমিককে পেয়েছে সে নাকি অনেক বড় লোক, কোটিপতি। এই স্বামীটা কাছে খুব বেশি পয়সা নেই, বা মানে মধ্যবিত্ত যাকে বলে। তাই জন্যে সে স্বামীকে ডিভোর্স দিতে বলেছে। সে স্বামী ভালোবাসে, ডিভোর্স দিতে চাইছে না, তার জন্যে আমার কাছে এসছে স্বামীকে বান মেরে সরিয়ে দিতে হবে। আমি আপনার লজ্জা করে না? আমি একটু জোরেই বলেছি ওনাকে, লজ্জা করে না? ভালোবাসা করে বিয়ে করেছে, নিজের স্বামীকে বান মারতে এসছেন। তখন ওনার প্রেমিক আমাকে একটুখানি দেবো, কত টাকা লাগবে আপনার? 1 লাখ 2 লাখ বলুন, আমি দেবো, ঠিক আছে, টাকা চিন্তা করবেন না, আপনি কাজটা আপনি বলুন কদিনে করতে পারবেন। আমি বলছি নমস্কার, আপনি আসতে পারেন, আমার টাকা লাগবে না, আমি এসব কাজ করি না। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আসে আপনাদের সামনে। আজকে আমরা যাকে পেয়েছি তিনি গোসাই ঠাকুরের আড্ডায় প্রথমবার, শ্রী শিবম আচার্য। দাদা, ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার। কেমন আছো বলো? একদম ভালো, খুব ভালো। সবার প্রথমে তোমাকে যে প্রশ্নটা দিয়ে আজকের এপিসোডটা শুরু করব সেটা হচ্ছে যে এই তান্ত্রিক বললেই মানুষের মনে একটা ভয়ের সৃষ্টি হয়। তান্ত্রিকরা কি আসলেই ভয়ের যোগ্য? দেখুন, ভয়ের জায়গা তো সব জায়গায় আছে, শুধু তান্ত্রিক দেখলে ভয় পায় এমন না। ডক্টর আছে, তারপর হচ্ছে শিক্ষক আছে, এদেরকে দেখে কিন্তু মানুষ ভয় পায় না, কিন্তু তান্ত্রিক দেখলেই লোক ভয় পেয়ে যায় বা এড়িয়ে চলে। এটা দেখেছি আমি ফ্যামিলিগত দিক দিয়েও, কিন্তু অনেক ফ্যামিলি দেখবেন যখনই শোনে যে তান্ত্রিক তখন তারাও কিন্তু এড়িয়ে চলে। মানে তান্ত্রিক মানে একটা ভয়ের জায়গা, কিন্তু আসলে কিন্তু এটা নয়। কিছু তান্ত্রিক হয়তো মানুষকে ভয় দেখিয়ে অসাধু উপায়ে কিছু ইনকাম করে নেয়, ভয় দেখায় যে আপনার এই আছে ওই আছে, আপনার বাড়িতে ভূত আছে বা আপনার বাড়িতে প্রেত আছে, ঠিক আছে, আপনার এই সমস্যা আছে বা আপনাকে প্রেতে ধরেছে, ভূতে ধরেছে,
ভয় দেখিয়ে কিছু ইনকাম হতে করে না, কিন্তু এগুলো কিন্তু সত্য নয়, সব জায়গায় সত্য না। তা তান্ত্রিক দেখলে মানুষ এই জন্যেই কিন্তু ভয় পায়। অ্যাকচুয়ালি দেখুন, তন্ত্র মানেই যে ভয়ের জায়গা সেটা না। তন্ত্র দিয়ে মানুষের অনেক উপকারও করা যায়, অনেক উপকার করা যায়, এবং নিজেরও উপকার করা যায়, নিজের শরীরের মধ্যে ঊর্জা বাড়ানো যায়, ঠিক আছে। এবার ভয়ের জায়গা যদি হয়, তান্ত্রিকদের মধ্যে অনেকের অনেক বদনাম আছে, তার জন্য কিছু মানুষ তান্ত্রিককে ভয় পায়। তো বদনাম কিন্তু ডক্টরেরও আছে, শিক্ষকেরও আছে, কিন্তু তাদেরকে ভয় পায় না মানুষ, কিন্তু তান্ত্রিককেই ভয় পায়। তার কারণ হচ্ছে তান্ত্রিক মানেই মানে লোক ভাবে যে এরা ভূত পিশাচ নিয়ে করে, ঠিক আছে, মানে চলাফেরা করে, হাঁটা। মানুষ হচ্ছে অ্যাকচুয়ালি তান্ত্রিকরা ভয় দেখায়, তাই জন্যই তান্ত্রিককে ভয় পায়। তো আমি প্রত্যেক মানুষকে বলবো, তান্ত্রিককে ভয় পাওয়ার কিছু নেই। আমরাও সাধারণ মানুষ, সাধারণ মানুষের মতোই আমরা চলা হাঁটা খাওয়া দাওয়া করি, ঠিক আছে। অতএব ভয় পাওয়ার কিছু নেই। আপনি আসুন, মনের কথা আমাদের বলুন। তান্ত্রিক যা ভয় দেখিয়ে এখানে ইনকাম করার কোনো ব্যাপার নেই। আমি চেষ্টা করব আপনাদেরকে যে সঠিক পথে গাইড করে, যাতে আপনাদের উপকার হয় সেটুকু করার জন্য। আচ্ছা আচ্ছা, এই যে তন্ত্র, এই তন্ত্রের কি কোথাও শেষ আছে? মানে এই দেখুন, উৎপত্তি এবং শেষটা নিয়ে তুমি যদি আমাদের একটু দেখুন, উৎপত্তি হচ্ছে, আমি তো অ্যাকচুয়ালি বামাচার দিয়ে শুরু করেছিলাম। তো তন্ত্রের কোনো শেষ নেই। তন্ত্র হচ্ছে একটা মহাসমুদ্র। তন্ত্রের যদি আপনি বই পড়তে যান, বইয়েরও কোনো শেষ নেই। বড় বড় অনেক শাস্ত্র আছে, বই আছে। তো তন্ত্রের কোনো শেষ নেই, তন্ত্র হচ্ছে মহাসমুদ্র। তো প্রথমে আমি শুরু করেছিলাম বামাচার দিয়ে। বামাচার অ্যাকচুয়ালি দেখবেন দশম মহাবিদ্যা আছে। তো 10খানা দেবীর এখানে বীজ মন্ত্র আছে। সেই বীজ মন্ত্রগুলো আমাদের জপ করতে হয়। জপ করে সেই মন্ত্রের সিদ্ধি লাভ করতে হয়, তবেই আমাদের শরীরের মধ্যে ঊর্জা আসে। আচ্ছা, এই মন্ত্রগুলো কিন্তু কম করে 1,25,000 বার করে কিন্তু সেই মন্ত্রগুলো জপ করতে হয়। আমি 1000, 2000 বা 100, 200 মন্ত্র জপ করলাম, বা আমি কালকে তন্ত্র লাইনে এলাম 100 জপ করে আমি তান্ত্রিক হয়ে গেলাম, এটা কিন্তু সম্পূর্ণ ঢপবাজি কথাবার্তা, ঠিক আছে। তো 10খানা যে দশম মহাবিদ্যা আছে, তাদের যে দেবীর বীজ মন্ত্র আছে, প্রতিটা দেবীর বীজ মন্ত্র জপ করতে হয়। প্রতিটা দেবীর বীজ মন্ত্রকে জপ করে সিদ্ধি লাভ করতে হয়। আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা আমার খুব জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে চারিদিকে এত তান্ত্রিক যে গজিয়ে উঠছে, আপনার কি মনে হয় যে কোথাও এগুলো ঢপবাজি কারবার? অবশ্যই, দেখুন, সবাই তো আর সিদ্ধি লাভ করতে পারে না। সিদ্ধি লাভ করতে গেলে একটা সময় লাগে, ঠিক আছে। হয়তো আমি আজকে আমার গুরুদেব যখন প্রথমে আমাকে দক্ষিণাকালী মন্ত্র দিয়েছিল 1,08,000 বার জপ করার জন্য, সেই মন্ত্রটা আমার কমপ্লিট করতেই 1 বছরের উপর লেগে গেছিল। একদিনে তো আর তোমার 1000, 1500 মন্ত্র জপ করা যায় না। আর ওর তো একা দক্ষিণাকালী না, আরও অনেক দেবীর মন্ত্র আছে। তো আমি মোটামুটি যদি 500-700 করে মন্ত্র জপ করি, তাও 2-3 বছর লেগে যায় শুধু জপ করে সিদ্ধি লাভ করতে। তারপর তো তান্ত্রিক আমি আজকে 1000 মন্ত্র জপ করেই চলে এলাম। বা অনেকে এমনও মানে তান্ত্রিক আছে, একটা দেখুন অভিজ্ঞতা, অনেকে বলে আমি এত বছরের অভিজ্ঞতা, তত বছরের অভিজ্ঞতা। সে অনেককে বলতে দেখেছি, আমি শুনেছি যে ওনার নাকি 30 বছরের অভিজ্ঞতা, কিন্তু ওনার বয়স এখন 26 বছর। তাহলে উনি কি করে 30 বছরের অভিজ্ঞতা উনি সম্পূর্ণ করলেন? মায়ের পেট থেকেই কি উনি তন্ত্রবিদ্যা করছিলেন, যে আপনি 26 বছরের ছেলে 30 বছরের অভিজ্ঞতা হয়ে গেল? এমনও তান্ত্রিক আছে আমাদের কাছাকাছি থাকে বা আমাদের মধ্যে থাকে, তাকে সে বগলামুখী বীজ মন্ত্রই জানে না। ভাবুন, সে তন্ত্রের কাজ করছে। যে বগলামুখী বীজ মন্ত্র, শত্রু দমন, এটা কমন, সব তান্ত্রিকই জানে। এমন তান্ত্রিক আছে যে বগলামুখী বীজ মন্ত্রটুকুও জানে না সে অথচ তন্ত্রের লাইনে কাজ করছে, বলছে 3 দিনে আমি নাকি বশীকরণ করে দেবো, 3 ঘন্টায় বশীকরণ করে দেবো। এই তো এখন আপনার এই কথার মধ্যে আমার অনেকগুলো প্রশ্ন লুকিয়ে আছে, আমি সব কটা করবো একে একে, কিন্তু তার আগে আমি যেটা আপনাকে জানতে চাইবো সেটা হচ্ছে, এই যে কথাটা আপনি বললেন যে 26 বছর বয়স, তার 30 বছরের অভিজ্ঞতা, এইখানে আমার খুব জানতে ইচ্ছা করছে যে এই যে মানুষ এদের দিয়ে কাজ করাচ্ছে, কোথাও কি তারা ঠকছে না? বা এরা যে কাজটা করছে, সেই কাজটা কি হয়, মানে কাজটা কি সম্পূর্ণ হচ্ছে? দেখুন, প্রথমেই যার শুরুটাই মিথ্যা দিয়ে হয়, তার শেষটাও কিন্তু মিথ্যা দিয়েই হয়। তো সেখানে মানুষ প্রতারণা হচ্ছে, প্রতারিত হয়ে আসছে, আমাদের কাছে ফল পাচ্ছে না, মানুষ পাচ্ছে না। আমাদের কাছে এসে অনেকে ফোন আসে যে গুরুজি, আমি অমুক জায়গায় গেছি, আমার কাজ হয়নি। তিনি বলেছেন আমাকে যে ওনার 30 বছরের অভিজ্ঞতা, 40 বছরের অভিজ্ঞতা, কিন্তু আমি যে কাজ পাইনি। আমাদের কাছে অনেক রকম প্রচুর ক্লায়েন্ট আসে, এভাবে ফিরে আসে। আচ্ছা, আপনি তো প্রেত সাধনা করেছেন, সেই বিষয়ে আমি
জিজ্ঞাসা করব আমার আজকে যখন পেয়েছি আপনাকে, তার আগে যেটা জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে যে বাক সিদ্ধ, এই বাক সিদ্ধ যে ব্যাপারটা, এই বাক সিদ্ধ হতে গেলে কি করতে হয় বা কিভাবে হয় এই বাক সিদ্ধ? দেখুন, বাক সিদ্ধ হচ্ছে সাধনার মারফতেই হয়। তো শুধু বামাচার না, বিরাচার সাধনা করতে হয়। আর আমি প্রথমেই যে বললাম যে কিছু দেবীর মন্ত্র আছে, সেগুলো জপ করে যেতে হয় 1,25,000 বার, 2 লক্ষ, 2.5 লক্ষ। তো যখন মন্ত্র আপনি জপ করবেন, আপনার জিভের মধ্যে একটা পাওয়ার চলে আসে। যখন আপনি যা বলবেন সেটাই ফলে যায়, এটা বলে বাকসিদ্ধ। তো বাকসিদ্ধ এখন আর খুব কম মানুষই আছে। তো আমিও চেষ্টা করছি বাকসিদ্ধ হওয়ার, তার জন্য মন্ত্র জপ করে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু বাকসিদ্ধ তো আর আপনার ওই হঠাৎ করে হয়ে যাবে না। যখনকার যেমন বলছি আমি, সবাই বাকসিদ্ধ, ঠিক আছে। এখন তো বাকসিদ্ধ কারা? বাকসিদ্ধ অ্যাকচুয়ালি রামকৃষ্ণ, ঠিক আছে, বামদেব, এরা তো আর সবার যখন যখন ওনাদের কাছে কেউ আসতো, অনেক লোক ওনাদের প্রতিদিন ওনাদের কাছে আসতো উপকার নিতে, সমস্যা নিয়ে আসতো। তো প্রত্যেকের তো উনি তন্ত্রের মধ্যে কাজ করে দিতেন না। কেউ এলো, বল বাবা আমার এই সমস্যা, আমাকে একটু দেখুন, বা আমার মেয়ের বিয়ে হচ্ছে না, বা আমার শরীর খুব খারাপ, আমাকে আমি অসুস্থ। সে তখন বলে দিল যে যা তুই সুস্থ হয়ে যা, সুস্থ হয়ে যাবি, তুই যা 7 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবি। এই যে উনি বলে দিলেন, এটা হচ্ছে বাকসিদ্ধ বলে। তো ওনার কথার যে ক্ষমতা, তার ফলে কিন্তু উনি 7 দিনের মধ্যে সুস্থ হয়ে গেল, না ওষুধ না কিছু। এটা একটা জাস্ট নিজের মধ্যে ঊর্জা কখন তৈরি হবে, যখন আমরা দেবদেবীর যে মন্ত্র যেগুলো জপ করব, সেই জপের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে ঊর্জা তৈরি হয়। ঊর্জা তৈরি হলেই তখনই কিন্তু মানুষ বাকসিদ্ধ লাভ করে। সবথেকে বড় কথা যে মাতঙ্গীর যে বীজ মন্ত্র, সেই মাতঙ্গীর বীজ মন্ত্র যদি জপ করা যায়, জিভের মধ্যে হালকা মধু দিয়ে প্রতিদিন 108 বার বা 308 বার জপ করা যায়, যখন সেই মন্ত্রটা 1,25,000 বার বা 2 লক্ষ কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার জীবের মধ্যে একটা পাওয়ার চলে আসবে। যা বলবেন আপনি তাই ঘটে যাবে। এটা কিন্তু একদিনে হয় না। আপনি একটা রোগা পাতলা ছেলে, আপনি রোগা পাতলাই রয়ে গেলেন, যখন জিম শুরু করবেন, আপনি কি 1 মাসের মধ্যে আপনার বডি হয়ে যাবে? হবে না তো। আপনার বডি করতে গেলে বা শরীর স্বাস্থ্য করতে গেলে আপনার 1 বছর 2 বছর কন্টিনিউ জিম করে যেতে হবে, তবেই আপনার বডিটা ভালো হবে, সুস্থ হবে। এবং আপনি যদি জিম করা ছেড়ে দেন, দেখবেন বডি আপনার খারাপ হয়ে যাবে। আমাদেরও সেম, আমরা যে জব করছি, আমার মনে করেন 1,25,000 বার করে প্রতিটা মন্ত্র জব হয়ে গেছে। তাও কিন্তু আমি এখনো 108 বার করে প্রতিদিন জব করি। প্রতিদিন 2 থেকে 2.5 ঘন্টা রাত্রিবেলা আমার জব থাকেই থাকে। এটা আমার একদম ওই সময় 11টার পর থেকে 1টা 1:30 অব্দি ফোন আমার অফ হয়ে যায়। কেন ওই সময়টা আমি দেবীকে দিই। 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা 2.5 ঘন্টা আমি ওই সময়টা এখনও দিয়ে যাচ্ছি, এবং ভবিষ্যতে সারা জীবন এটা দিয়ে যাব। তার ফলে কি বলুন তো, আমার যে ক্ষমতাটা কমপ্লিটলি রয়ে গেল। যখন আমরা বশীকরণের কাজ করি বা কোনো তন্ত্র সাধনার কাজ করি, তখন কিন্তু আমাদের শরীরে ঊর্জা কমে যায়, কারণ আমরা ঊর্জাটা দিয়েই তো কাজ করছি। তার ফলে আমার শরীরতে কিন্তু ঊর্জা কিছুটা হলেও কমে যায়। তো সেই ঊর্জাটাকে তো আমার কমপ্লিট করতে হবে। একটা ব্যাটারি চার্জ করছেন আপনি, আপনার ব্যাটারি যখন একটা ফোন ইউজ করছেন, তো ব্যাটারিটা কমে যাচ্ছে, আপনাকে চার্জ করতে হয়, তবে কিন্তু চার্জটা 100% হয়ে যায়। আমাদেরও সেম, প্রতিদিন কিন্তু জব করে যায়। অনেকে কিন্তু, আমি বলছি এখনো পর্যন্ত গ্যারেন্টি দিয়ে অন ক্যামেরা বলছি, অনেকে জব টপ করে না, অনেকে কিন্তু করে না এটা, তাও তারা তান্ত্রিক। আচ্ছা, এই বশীকরণের কথা আপনি বললেন, বশীকরণ আমরা বাসে ট্রামে দেখি। এই প্রশ্নটা আমি অনেককেই করি আমার স্টুডিওতে যারা আসেন। এই বাসে ট্রামে লেখা থাকে, পোস্টার মারা থাকে 1 ঘন্টায় বশীকরণ, 2 দিনে বশীকরণ, 3 দিনে বশীকরণ। এগুলোই কতটা প্রাসঙ্গিক, মানে হয় কি? দেখুন, 1 নম্বর হচ্ছে 3 মিনিট 3 ঘন্টা বা 3 দিনে কখনো বশীকরণ হয় না। যে লিখছে সেও জানে এটা একটা চমকদার বিজ্ঞাপন, লোককে আকর্ষিত করার জন্যে। আর কিছু মানুষ হয় ছোটে, আমাদেরকেও বলে, কিছু ফোন আসে, দাদা আমি অমুক জায়গায় দেখলাম 3 ঘন্টায় বশীকরণ লেখা আছে, তাহলে আপনি এতদিন বলছেন কেন? তখন আমি বলি আপনি তাহলে চলে যান, দেখুন, ঘুরে আবার আসুন না, তারপর আমার কাছে আসবেন, কি আছে। তো 3 ঘন্টা 3 মিনিট বা 3 দিনে কখনো বশীকরণ হয় না। একটা বশীকরণ যখন আমরা করি, আমাদেরই সময় লাগে, কখনো কখনো 1 দিন 2 দিন সময় লেগে যায়। তাহলে সে কী করে 3 মিনিটে 3 ঘন্টায় কী করে বশীকরণ করবে? একটা বশীকরণ করতে মিনিমাম 7 দিন পর থেকে তার এফেক্ট শুরু হয়। এবার দেখুন, বশীকরণের প্রসঙ্গ অনেক কিছু হয়, যাকে তাকে কিন্তু বশীকরণ করা যায়, সেটা আপনি প্রশ্ন করলে উত্তর আপনাকে দেবো, ঠিক আছে। তো এখন হচ্ছে 3 মিনিট 3 ঘন্টা কখনো বশীকরণ হয় না, এটা 7 দিন পর থেকে এফেক্ট শুরু হয়। 21 দিন, কখনো কখনো 31 দিন, বা কখনো কখনো 45 দিন পর্যন্ত সময় লাগতে পারে। তার যদি গ্রহ, মনে করুন আমি কোনো ব্যক্তিকে বশীকরণ করছি বা তার উপর তন্ত্রক্রিয়া করছি, তার এখন গ্রহের প্রচুর বল, মনে করুন তার এখন শনির মহাদশা চলছে, শনি পাওয়ারফুল হয়ে বসে আছে। অনেকে কিন্তু তন্ত্র জানে, অ্যাস্ট্রোলজি জানে না, তার ফলে ভুলভাল বশীকরণ করে দেয়, তার বিচারও করে না, কাজটা হয় না। যদি ঠিকমতো হয়তো অ্যাস্ট্রোলজি বিচারটা বা তার জন্মছক বিচার করে তার উপর ক্রিয়া করা যায়, তাহলে কিন্তু 100% কাজ করে।
দেখা যায় তার এখন শনির দশা চলছে, আর শনি বা মঙ্গল খুব পাওয়ারফুল অবস্থায়, সেক্ষেত্রে কিন্তু বশীকরণে সময় আরও বেশি লাগতে পারে, 45-60 দিন পর্যন্ত কিন্তু সময় লাগতে পারে। আচ্ছা আচ্ছা, এই বশীকরণ কিভাবে করা হয়, মানে কত প্রকারের হয় যদি আমাকে। দেখুন, বশীকরণ তো অনেক ধরনের হয়, ঠিক আছে। আমি সাধারণত পুতুল তন্ত্র দিয়ে কাজ করি, প্রেত দ্বারা কাজ করা হয় পুতুল তন্ত্র দিয়ে। দুটো পুতুল তৈরি করা হয়, পুতুলের মধ্যে মানে দুজনের নাম, বয়স আর গোত্র থাকে, এগুলো তাকে সাজিয়ে সেই পুতুলের দ্বারা বিশেষ মন্ত্র আছে, মন্ত্রটা আমি অন ক্যামেরা বলতে পারবো না, ঠিক আছে। তো সেই মন্ত্র দ্বারা দুটো পুতুলকে জাগরণ করে সেই পুতুলের দ্বারা এই বশীকরণটা করা হয়। বশীকরণ আরও আছে, কবচ দেওয়া হয়, কিছু কিছু ক্ষেত্রে বশীকরণ কবচ থাকে, তার মধ্যে অনেক কিছু জিনিস থাকে, যেমন গরুচোনা থাকে, মনামণি থাকে। এখন মনামণি অনেকে ভাইরাল, দেখবেন অনেকেই এখন ভিডিও করছে মনামণি নিয়ে, ঠিক আছে। তো মনামণি প্রত্যেক বশীকরণের কবচের মধ্যে থাকে, ওটা সামান্য জল দিলে তো জীবন্ত হয়ে যায়, ঠিক আছে। ওটা একটা খুব সুন্দর একটা জিনিস, মানে সবাই জানে, এটা তান্ত্রিক সবাই জানে। তো ওটা ওই বশীকরণের মধ্যে যখন কবচে দিয়ে হয়, দুখানা করে দেওয়া হয়, ঠিক আছে। তো ওটা কাজ করে, খুব ভালো কাজ করে। তো ওটা ওই কিছু কিছু ক্ষেত্রে কবচ দিয়েও বশীকরণ করা হয়, কিছু কিছু পুতুল তন্ত্র দিয়ে বশীকরণ করা হয়, কিছু কিছু ক্ষেত্রে ফটো দিয়ে বশীকরণ করা হয়। হোম যজ্ঞের মারফতে আমরা তারাপীঠ মহাশ্মশানে কিছু কিছু বশীকরণ করতে হয়। তো এই বশীকরণ অনেক আছে, অনেক অনেক। আচ্ছা আচ্ছা, আমাদের গোসাই ঠাকুরের আড্ডার দর্শকরা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, স্ক্রিনে তো আপনার নাম্বার যাচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করার কি প্রসিডিওর আছে, মানে কিভাবে তারা যোগাযোগ। দেখুন, কমসে কম 1 দিন বা 2 দিন আগে বুকিং করলে ভালো হয়, কেন অনেক সময় বুকিং কমপ্লিট হয়ে যায়, বেশি জনকে দেখা যায় না, একটা চেম্বারে 10 জন 12 জন বেশি দেখা যায় না, সময় ওভার হয়ে যায়। বা তারাপীঠে কাজ করাতে গেলে বেশি লোককে নিই না, অনেকে দেখবেন 50 জন 60 জন নিয়ে কাজ করছে, দেখা যায় বশীকরণে সে কাজে গেছে, ক্লায়েন্ট তাকে আহুতি দিয়ে ছেড়ে দিচ্ছে, এরকম ঘটনা অনেক আছে। একটা যজ্ঞে 3 ঘন্টা যজ্ঞ চলছে, সেখানে একটা এত লোককে নিয়ে কাজ করছে, আহুতি দিয়ে ছেড়ে দিচ্ছে, তো সেগুলো তো বশীকরণ হচ্ছে না। তো আমার সময় লাগে, পরিষ্কার কথা, আমার কাছে আসতে গেলে এক হচ্ছে ধৈর্য ধরে আসতে হবে, ধৈর্য নিয়ে আসতে হবে, সময় দিতে হবে, এবং আমাকে 2-3 দিন আগে থেকে বুকিং করতে হবে, তবেই আমায় পাওয়া যাবে। আচ্ছা, আর আপনার চেম্বারটা কোথায়? আমার চেম্বার কলকাতা শিয়ালদা আছে, মেছেদা আছে, সাঁতরাগাছি হাওড়া আছে, শ্রীরামপুর আছে, এবং তারাপীঠে আমি অমাবস্যা পূর্ণিমায় তারাপীঠেও বসি আমি। আচ্ছা আচ্ছা, একটা কথা আপনি বললেন যে প্রেত দ্বারা বশীকরণ, এই ব্যাপারটা কি? প্রেত দ্বারা বলতে কিছু মানে কি বলবো আপনাকে, প্রেত দ্বারা হচ্ছে প্রেতকে জাগাতে হয়, ঠিক আছে। প্রেত সবসময় জেগে থাকে না, তো কিছু তন্ত্র মন্ত্রের মাধ্যমে, কিছু প্রসেসের মাধ্যমে প্রেতকে জাগাতে হয়। প্রেতকে জাগিয়ে, অনেক দূরে দূরে ক্লায়েন্ট থাকে, মনে করুন শিলিগুড়ি থেকে শুরু করে, আমার প্রচুর শিলিগুড়ি উত্তরবঙ্গে প্রচুর ক্লায়েন্ট আমায় ফোন করে, তো সেই কাজগুলো আমরা সাধারণত ওখানে যেয়ে করতে পারি না, তারা আমার কাছে আসতেও পারে না। তো সেগুলো কি হয়, আমরা যখন রাত্রিবেলা বসি, প্রেতকে জাগাতে গেলে একা থাকতে হবে, 1 নম্বর অন্ধকার ঘর করে, বিশেষ কিছু প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যমে প্রেতকে জাগিয়ে, সেই প্রেতের মাধ্যমে আমার শরীরটা যখন প্রেতের মধ্যে চলে গেল, সে যে কাজ করলো, আমি এখানে তাকে যা যা বলছি, তাকে যা যা আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, সে সেইগুলো কাজগুলো করে আবার চলে এসে আবার মিলিয়ে যায়, আবার স্টপ হয়ে গেল। এইভাবে প্রেতকে কাজ করতে হয়। প্রেতকে তার জন্য কিন্তু প্রেতকে বসে আনতে হয়, প্রেতকে বসে না আনলে তো প্রেতকে দিয়ে কাজ করানো যাবে না, সবার তো প্রেত কাজ করে না, তার জন্য প্রেতকে বসে আনতে হয়। আচ্ছা, আপনি তো প্রেত সাধনা করেছেন, এই প্রেত সাধনা করতে গিয়ে কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে? অবশ্যই আছে, বিশেষ করে প্রেতকে বসে আনতে গিয়ে, ঠিক আছে। তো এটা অনেকদিন আগেকারই ঘটনাটা আমি বলি আপনাকে। তো আমাকে গুরু আদেশ দিয়েছিল যে তুমি একটা প্রেত সাধনা করো, তো আমাকে সব কিছু বলে দেওয়া হয়েছিল যে কী কী করতে হবে না করতে হবে। তো আমাকে প্রথমে বলছিল যে এমন কোনো জায়গায় সাধনা করবে, হয় বেল গাছের গোড়ায়, নাহলে বাবলা গাছের গোড়ায়, কোনো কুয়োর ধারে, কুয়োটা কিন্তু কোনো এমন জায়গা হবে একা, মানে জঙ্গলের মধ্যে, বা যেখানে কোনো মানুষজন থাকে না, কি ফাঁকা কোনো নদীর ধারে, কিংবা শ্মশানের মধ্যে। শ্মশান মানে ভিড় ভাড়াক্কা শ্মশান নয়, যেখানে মানে শ্মশানে কেউ যাওয়া আসা করে না, লোকজন থাকে না। তো আমার বাড়ির কাছাকাছি এমন একটা জায়গা পেয়েছিলাম, বেল গাছ ছিল, প্লাস পাশে একটা কুয়ো ছিল, মোটামুটি জঙ্গলি টাইপের, লোকজন খুব একটা সন্ধ্যের পর যাওয়া আসা করতো না। তো আমি ওই জায়গাটায় চুজ করেছিলাম, তো প্রচুর ভয়ও লাগছে তখন। আমি একটা না অ্যাকচুয়ালি মানে তন্ত্র লাইনে এসছি, বাট খুব বেশি দিন নয়। তো আমাকে কেন প্রেস সাধনা করতেই হয়, প্রেস সাধনা করলে তো আমি আমার কাজ করতে পারবো না। তো আমি ওখানে যাবার প্রথম দিন দেখে এলাম জায়গাটা ঠিকই আছে, লোকজন নেই এখানে। তো ওখানে মানে প্রেস সাধনাটা এমন ছিল, এটা পরপর 3 দিন করতে হতো, মানে 3 রাত করার কথা ছিল, 108 বার করে মন্ত্র জপ করে আমি আবার চলে আসবো, এরকম একটা প্রসেস ছিল, ঠিক আছে। তো প্রথম দিন আমি গেছিলাম, মানে একটা শনিবার শুরু করতে হবে, ইয়া অমাবস্যা শুরু করতে হবে, বা কৃষ্ণপক্ষের শনিবার হলে ভালো হয়। তো কৃষ্ণপক্ষের শনিবারই আমি এটা শুরু করছি, শনি রবি সোম 3 দিন করার আমার প্রোগ্রাম ছিল। তো আমি বেশি রাত করিনি, কিন্তু আমি 11টা 11:30 থেকে পর থেকে মোটামুটি আমার তন্ত্রের কাজ শুরু হয়ে যায়। তো আমি 11টা থেকে শুরু করলাম। তো প্রথম 108 বার জব করলাম, বিভিন্ন ধরনের জব, মন্ত্রটা আমি অন ক্যামেরা বলছি না, ঠিক আছে। তো জব করে প্রথম দিন
চলে এলাম, মানে প্রথম রাত চলে এলাম, সেকেন্ড রাত সেম জায়গায়, সেম টাইম, সেম প্রসেস, মন্ত্র জপ করলাম, চলে এলাম, পুরো ঘুটঘুটে অন্ধকার ফ্যান। থার্ড দিন যখন আমি মন্ত্র জপ করছি, আজ এটা হচ্ছে এমন ছিল, 3 দিন জপ করার পর প্রেত নিজে দেখা দেবে, নিজে আসবে এবং সে মাংস করে চিৎকার করবে। তাকে সে মাংস খাওয়াতে হবে, মাংস খাইয়ে সে পেতকে আমার বসে আনতে হবে। 3 দিন কিন্তু মাংস নিয়ে গেছি, আমি জানি পেত আসবে। তো আমি জব শুরু করেছি, জব করছি, 100বার পূর্ণ হয়নি, তার আগেই যে একটা ভয়ানক মানে পরিস্থিতি, মানে বলে তোমাকে বোঝাতে পারবো না ভাই আমার, মানে আমি নিজেই মনে হচ্ছে যেন, মানে একটা সামনের মধ্যে যেন মনে হচ্ছে ভয়ঙ্কর এক মানে আবঝা মূর্তি একটা, মানে বিশাল বড়, মানে গেল গাছের থেকে বড় মূর্তি যেন আমাকে মনে হচ্ছে যেন সব দিক দিয়ে ঘিরে ধরে আছে এভাবে একদম, মানে ভয়ঙ্কর পরিস্থিতি। মানে আমি তখন চোখ খুলবো না ভেবেছি, কিন্তু এতটাই দুটো কানের মধ্যে চিৎকার, মানে চি একটা আওয়াজ হয়, দেখবে ওটা খুব ভয়ানক আওয়াজ, মানে এত আওয়াজটা আসছে মনে হচ্ছে না কান ডানো এখনই আমার ফেটে যাবে, কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে, মানে বাধ্য হয়ে তখন আমার চোখ খুলতে হয়েছে। মানে তখন আমার 100বার কিন্তু কমপ্লিট হয়নি, ঠিক আছে। সে ভয়ানক চিৎকার করছে, মানে চিৎকার করছে কোথাও, তখন তার মাংস কি খাওয়াবো আমি নিজেই, তখন আমার অবস্থা মানে এমনই খারাপ হয়ে গেছে যে আমি কী করতে হবে, ঠিক আছে। আমি কোনো রকমের মাংসগুলো ছুঁড়ে দিলাম, ছুঁড়ে দেওয়ার পর এমন একটা ধাক্কা মারলো আমাকে বুকের মধ্যে, পুরো উল্টাইয়ে পড়ে গেলাম। তারপর আমার কোনো সেন্সলেস, জ্ঞান হারা। সকালবেলা ভোরবেলা ওখান দিয়ে কিছু লোক কাজে যাচ্ছিল, তারা আমাকে দেখেছে, মুখে টুকে জল দিয়ে এবার তুলেছে, ঠিক আছে। তোলার পর বলছে গুরুজি কী হয়েছে, মানে আমি তো লাল ড্রেস পরে আছি, তো সম্মান দিয়ে ওরা কথা বলছে, ওরা বুঝতে পেরেছে কিছু তন্ত্রক্রিয়া করতে এখানে এসেছিলাম আমি বললাম না কিছু নয় এখানে। বলছে আমি কতক্ষণ, বলছে আমরা তো এইমাত্র এলাম, দেখলাম আপনি এখানে শুয়ে আছেন, ঘুমাচ্ছিলেন হয়তো, কিন্তু ওরা বুঝতে পারেনি আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তো চোখে মুখে জল দেওয়ার পর সঙ্গে সঙ্গে ওখান থেকে বাড়ি চলে আসি, ঠিক আছে। বাড়ি চলে আসার পর আমার তারপর দিন থেকে জ্বর এসে যায়, কারণ একটা নেগেটিভিটি শরীরের মধ্যে চলে এসছে আমার, ঠিক আছে। তো গুরুজিকে আমি বললাম যে গুরুজি বললো তোমাকে এটা তোমার পেট এখনো, তোমার এই পেট তো তোমার বসে আসেনি, সম্পূর্ণ তুমি কাজটা করতে পারোনি, পেশা তোমার বসে আসেনি। তো আমি বললাম তুমি নেক্সট টাইম আবার তুমি এটা চেষ্টা করবে, অন্য জায়গায় চেষ্টা করবে। তো আমার মনের মধ্যে ঢুকেছিল যে কি এমন জিনিস বা কি এমন পেট ছিল, এত ভয়ঙ্কর ছিল। তখন আমি ওখানে আশেপাশে এবার জিজ্ঞেস করে শুরু করলাম যে এখানে কি ঘটনা ঘটেছে সব কিছু। তখন শুনলাম এক মহিলা, ঠিক আছে, এক মহিলা, সধবা মহিলা, ওখানে ওই কুয়োর মধ্যে আত্মহত্যা করেছিল। আমার গায়ে এখনো তখন কাটা দিচ্ছে, ঠিক আছে। ওই কুয়োর মধ্যে ওই মহিলা আত্মহত্যা করেছিল, ওই মহিলাই ওখানে প্রেত হিসাবে ছিল, এবং খুবই উনি মানে পাওয়ারফুল, মানে একটা সুসাইড করা, মানে বুঝতে পারছেন তো, ঠিক আছে। এবং সবথেকে উনি হচ্ছে মানে ওনার স্বামী অন্য জনের সাথে ভালোবেসে চলে যায়, ওই থেকে ওনার মানে মনের মধ্যে একটা রাগ ক্ষোভ ছিল পুরুষের প্রতি, মানে পুরুষকে উনি চাইলেই যাতে ছিঁড়ে খেয়ে নেবে এরকম ধরনের ওনার মধ্যে রাগ ছিল। সেই রাগে একটা কষ্টে জ্বালায় সে ওখানে আত্মহত্যা করেছিল। তারপর থেকে মানে পুরুষের প্রতি একটা ঘৃণা ছিল, পুরুষের প্রতি একটা। তো আমিও পুরুষ, আমি তো গেছিলাম যে কোনো এক পেটকে আমি আমার বসে আনবো, কাকে কোনো জানি না, আমি যে কেউ আসতে পারে সেটা। তো সেখানে উনি ওইভাবে আসবেন আমাকে, উনি আমাকে ওইভাবে যে আমাকে মানে করবেন, ঠিক আছে। তো আমি অন্য কোনো লোক হলে মরে যেত, মারা যেত, আমার মধ্যে কিছু তো ক্ষমতা একটা আছে, ঠিক আছে। তো আমার যে মন্ত্র ছিল, যে মন্ত্র জপ করছিলাম, সেই মন্ত্র জপ করলে অত ক্ষতি হবে না। এবং আমার গুরুজি বলেছে যে ওই আসন থেকে তুমি উঠবে না, যতই ভয় দেখো, যতই ভয় পাও, তোমাকে আমাদের বন্ধন করে বসতে হয়, সব জায়গায় বন্ধন থাকে চারদিকে, তো বন্ধন করে বসছিলাম। তো আসনের বাইরে আমি যাইনি, আমি ওখানেই পড়ে গেছিলাম। তো ওই জন্যই আমি জাস্ট হয়তো বেঁচে গেছিলাম। এইটা একটা আমার সারা জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্স, আরও আছে, পরে আবার বলবো, ঠিক আছে, বললে অনেকক্ষণ কেটে যাবে। বেশ সত্যি মানে আমারও গায়ে কাঁটা দিয়ে উঠলো এই ঘটনাটা শুনে। আচ্ছা, এখানে একটা কথা জিজ্ঞাসা করছি, তার মানে আপনার প্রথমবারে আপনি সম্পূর্ণ প্রেত সাধনায় সফল হতে পারেন? না, পারিনি। আচ্ছা, এই ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনার পর যে প্রশ্নটা আমার করতে ইচ্ছা করছে সেটা হচ্ছে যে এই অভিজ্ঞতা কতটা জরুরি। কারণ এইটা আপনি যখন করেছিলেন তখন আপনি বললেন যে একদম শুরুর দিকে, এখন নিশ্চয়ই ব্যাপারটা অনেকটা পরিপক্ক হয়েছে। তো সেক্ষেত্রে এই অভিজ্ঞতা তন্ত্রের ক্ষেত্রে কতটা জরুরি? দেখুন, অভিজ্ঞতাটা তো অবশ্যই জরুরি, কিন্তু অভিজ্ঞতা থেকে বড় কথা জ্ঞান। অনেকে দেখবেন আছে 30 বছর 40 বছর তন্ত্র লাইনে আছে, কিন্তু জ্ঞানী নয়, অজ্ঞানী। তো জ্ঞানটা বড় জিনিস, ঠিক আছে। অনেক সময় গুরুর থেকে শিষ্য অনেক বড় হয়ে যায়, সব ক্ষেত্রে, সে ডাক্তার বলুন, আপনার শিক্ষকতা বলুন, অনেক ক্ষেত্রে দেখা যায় গুরুর থেকেও শিষ্য অনেক বড় হয়ে যায়। তো গুরু তো অনেক অভিজ্ঞতা বেশি, শিষ্য তো অভিজ্ঞতা কম, তাহলে গুরু থেকে শিষ্য কী করে পড়ে চলে গেল? মেন হচ্ছে জ্ঞান, জ্ঞান আর হচ্ছে
মানে মানে কি বলুন তো, তন্ত্রটা করার চাহিদা, তার মধ্যে কতটা চাহিদা আছে, সে কতটা পেতে চায়। প্রকৃতির নিয়ম হচ্ছে তুমি কতটা চাইছো, প্রকৃতি তোমার কতটা দেবে। তুমি না চাইলে প্রকৃতি কেন দেবে? তুমি আছো 20 বছর 25 বছর, কিন্তু তন্ত্র মন্ত্র জানোই না, তাহলে তুমি তোমার তো তাহলে অভিজ্ঞতার লাভটা কি? অনেকে বলে আমি 30 বছরের অভিজ্ঞতা, 25 বছরের অভিজ্ঞতা। আমি প্রথমেই বললাম না একটা কথা, যে তার বয়স 25 বছর, সে বলছে আমার 30 বছরের অভিজ্ঞতা। তাহলে সে নিচে মায়ের পেট থেকে শুরু করেছিল, তন্ত্র শুরু করেছিল, বা তার সে তন্ত্রক্রিয়া মায়ের পেট থেকে শুরু হয়েছিল। তার কি করে হয়, তাই না? তার সে মিথ্যা কথা বলছে। এবং অনেক আছে, অনেক এমনও আছে, বললাম তো, যে বগলামুখী মন্ত্রটুকু জানে না সে। শত্রু দমনের কিন্তু বগলামুখী মন্ত্র প্রয়োগটা একটা মানে একটা মাস্ট আমাদের, ঠিক আছে? এটা আমরা সবাই করি, সবাই জানে যে বগলামুখী প্রয়োগ করলে শত্রুকে খুব কম সময় বা ভালোভাবে দমন করা যায়। কিন্তু সেই মন্ত্রটুকুই জানে না এখনকার তান্ত্রিকরা, এমনও তান্ত্রিক আছে। আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র তো দূরের কথা। আচ্ছা, এই কথাটা নিয়েই আমি জিজ্ঞাসা করবো যে আমাদের বাড়ির বাইরে পা রাখলেই চারিদিকে এখন প্রচুর শত্রু, এই শত্রুকে কি কোনোভাবে দমন করা যায়? দেখুন, শত্রু দমন করতে গেলে অনেক কিছুই প্রসেস আছে। আমরা দমন সাধারণত করে দিই বিভিন্ন ধরনের তন্ত্রক্রিয়ার মারফতে। কিছু প্রেত দ্বারা, বললাম না, প্রেত দ্বারা কিছু কাজ শত্রুকে দমন করা যায়, ঠিক আছে? তো বগলামুখী মন্ত্র যদি সে নিজে জপ করে, মনে করুন অনেক অনেক সময় অনেকের শত্রু অনেক বেড়ে যায়, ঠিক আছে? চারিদিকে তার শত্রু বিভিন্ন জায়গায়, তখন সে যদি বগলামুখী মন্ত্র সে যদি জপ করে প্রতিদিন, তো তাহলে কিন্তু তার শত্রু কিন্তু অনেকটাই দমন হয়ে যায়, এবং তার মধ্যে একটা, তার চারপাশে একটা বলয় তৈরি হয়ে যায়। শত্রুরা তখন তাকে কখনোই কোনো ক্ষতি করতে পারে না। এটা তুই নিজে সে করতে পারে, তাহলে মানে এটা আমার রেমেডি বলতে পারেন একটা। সে যদি বগলামুখী মন্ত্র জপ করে, বগলামুখী মন্ত্র চাইলে আমি বলে দিতে পারি, ঠিক আছে? তো সেটা জপ করলে কিন্তু সে ভালো ফল পাবে। আর আমাদের কাছে এলে আমরা সাধারণত অন্যভাবে তান্ত্রিক যে ক্রিয়া আছে তার মারফতে আমরা শত্রুকে দমন করে দিই, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে কিছু বান মারা ব্যাপার থাকে, ঠিক আছে? সেইগুলো আমি সাধারণত করি না, না বুঝে শুনে কখনোই বানের কাজ করি না আমি। তো বুঝি যে হ্যাঁ খুব দরকার, তখন দেখা যায়, সেটা আর বলছি না সবার সামনে, ঠিক আছে? কিন্তু বান কাটানোর কাজ আমি অনেক করে দিই। প্রচুর মানুষকে দেখেছি বান মেরে তাকে শয্যাশায়ী করে দিয়েছে, ঠিক আছে? আমাদের এই রবিবারই আমার চেম্বারে এসেছিল দুজনকেই বান মারা হয়েছে, ঠিক আছে? মানে একটু শুনি ঘটনাটা। তার স্বামী মানে 1 মাস আগে পর্যন্ত পুরো ঠিক ছিল, সব সুস্থ। উনি মহিলাটা ফোন করেছিল আমাকে এই রবিবার দিনকে আমার চেম্বারে এসেছিল। তো ওনার স্বামী হঠাৎ করে, মানে স্বামী আবার ফোন করে, উনি মহিলা ফোন করেছে যে গুরুজি আমি এরকম চেম্বারে দেখা করবো আপনার সঙ্গে। আমি কি সমস্যা বলো? বলছে যে আমার স্বামীকে মনে হয় বান মারা হয়েছে, স্বামীর এই প্রবলেম। দেখুন, আপনি আমার সামনে আপনার স্বামীকে আনতে হবে। আমি না, ফোনে তো কিছু হবে না, তো আপনি রবিবার দিনকে আমার চেম্বারে চলে আসুন। তো চেম্বারে দেখেছি ওনার চোখ মুখ পুরো বসে গেছে। বলছে উনি 1 মাস আগেও কিন্তু এরকম উনি ছিলেন না। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার কি কি সমস্যা বলুন আমাকে। বলছে এখন আমার খিদে নাই, খেতে ইচ্ছা করছে না, কাজে যেতে ইচ্ছা করছে না, খালি মনে সারাদিন ঘুমিয়ে থাকি, মানে আমার শরীরের মধ্যে কোনো বল নাই, চোখ মুখ ঢুকে যাচ্ছে। আমি যে ডাক্তার দেখেছি, মানে হ্যাঁ সব চেক করেছি আমরা কোনো রকমের কিছু পাইনি, ডাক্তাররা কিছু ফল্ট পাইনি আমার শরীরের মধ্যে, শরীর সব কিছু ওকে, কিন্তু তাও আমার এই সমস্যা হচ্ছে। তখন আমি ঠিক আছে, তারপর আমি কাজ করলাম, ওনাকে একটা দেহবন্ধন কবচ দেওয়া হলো। কেন দেখুন, আমিও ওনার ওপর দিয়ে বানটা কাটান করে দিলাম, বানটা নষ্ট করে দিলাম। তো যে করছে সে তো আবার করতে পারে, আবার করলে আবার সমস্যা হতে পারে। তাহলে ওনার শরীর যেটা দেহবন্ধন কবচ থাকে, তাহলে কিন্তু তার শরীরের মধ্যে আর কোনো রকম তন্ত্রক্রিয়া করা যাবে না বা হবে না। ওনাকে আমি দিলাম ওটা দিয়ে, এখন উনি মোটামুটি একদম ভালো সুস্থ আছে। ফোন করেছিল, এখন উনি সুস্থ আছে। আচ্ছা, আপনি তো অ্যাস্ট্রোলজিও করেন। এই অ্যাস্ট্রোলজিতে একটা বিষয় আছে যেটা নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন, সেটা হচ্ছে যে মঙ্গল দোষ কি সত্যি হয়, মানে মাঙ্গলিক কি সত্যি হয়, বা মাঙ্গলিক হলে কি কি সমস্যা হতে পারে? দেখুন, মাঙ্গলিক দোষ একটা হচ্ছে এমনই একটা দোষ, ঠিক আছে? মাঙ্গলিক দোষ অবশ্যই হয়। মাঙ্গলিক দোষ থাকলে সে আপনার পুরুষ বলুন মহিলা বলুন, সাংসারিক জীবন থেকে শুরু করে সব ধরনের সমস্যায় তার মধ্যে দেখা যায়। সাধারণত মঙ্গল যদি লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম ও দ্বাদশ স্থানে মঙ্গল অবস্থান করে, তখনই কিন্তু আমরা মাঙ্গলিক ধরি। এবার দেখুন, লগ্ন থেকে একটা মাঙ্গলিক হয়, চন্দ্র থেকে একটা মাঙ্গলিক হয়, একটা শুক্র থেকে একটা মাঙ্গলিক হয়। প্রথম মাঙ্গলিক হচ্ছে লগ্ন থেকে ধরি, এটা বেশ পাওয়ারফুল মাঙ্গলিক। সেকেন্ড হচ্ছে চন্দ্র মাঙ্গলিক। থার্ড হচ্ছে শুক্র থেকে মঙ্গলের যে অবস্থান থাকে, মানে শুক্রর সঙ্গে শুক্রের চতুর্থে, শুক্রের সপ্তমে, অষ্টমে থাকলেও মাঙ্গলিক ধরা হয়। তো মেন মাঙ্গলিক হচ্ছে লগ্ন থেকে। তো মাঙ্গলিক যদি সপ্তম স্থানে মঙ্গল থাকে, তখন সেক্ষেত্রে কী হয়, বিবাহিত জীবন খুব সুখের হয় না,
বিবাহের জন্য ডিস্টার্ব হয়, ঠিক আছে। চতুর্থ থাকলে তার যার যে জমি জায়গা থাকে সেই মানে জমি জায়গার দিকে সমস্যা দেখা যায়। অষ্টমী থাকলে তার হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ থাকে। অষ্টমী মঙ্গল কিন্তু অশুভ ফল দেয়। এবার মঙ্গল দেখতে হয় মঙ্গলের অবস্থান কেমন, এটা দেখতে গেলে বা এটা বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। মঙ্গল যদি মঙ্গলের ঘরে থাকে, মেষ বা বৃশ্চিকে মঙ্গল থাকে, তখন কিন্তু মাঙ্গলিক দোষ অনেকটাই কমে যায়। বা মঙ্গল যদি মকরে থাকে, মঙ্গল মকরে উচ্চ হয়, সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষের অনেকটাই কিন্তু ক্ষমতা কমে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তখন ভালো ফল দেয়। অতএব মঙ্গলিক মানে মাঙ্গলিক চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশে মঙ্গল আছে মানে মাঙ্গলিক মানে তার খারাপ ফল হবে এমনও নয়। মঙ্গল যদি ভালো পজিশনে থাকে, মঙ্গলের অবস্থান যদি ভালো হয়, সেক্ষেত্রে মাঙ্গলিক হলেও কিন্তু তার সমস্যা অনেকটা কমে যায়। মঙ্গল ভালো জায়গা থাকতে হবে। আচ্ছা, কাল সর্প দোষ না যোগ? দেখুন, কাল সর্প দোষই বলা হয়, এটা যোগ বলা হয় না। আচ্ছা, এটা কি কি ফল দিতে পারে? দেখুন, কাল সর্প দোষ এমনই একটা মানে রাহু কেতু একদিকে রাহু কেতুর পুরো ফাঁকা মানে ঘরগুলো থাকে, অন্যদিকে সব গ্রহ থাকে, তখনই কিন্তু এটা কাল সর্প দোষ হিসেবে ধরি আমরা। তো মানে রাহু কিন্তু কেতু উল্টো দিকে চলে, ঠিক আছে। অন্যান্য গ্রহরা যে এদিকে চলে, রাহু কেতু কিন্তু উল্টো দিকে চলে, অ্যাস্ট্রোলজির নিয়ম, ঠিক আছে। তো যখন কি হয়, তার যখন একটা দিক পুরো খালি থাকে, সে তখন স্পিডে যাওয়া আসা করে। অন্য দিক দিয়ে কি হয়, গ্রহ থাকে, তারা একটা বাধাপ্রাপ্ত হয়। কিন্তু যখন তার একটা সাইড পুরো ফাঁকা থাকে, তখন সে কি করে, খুব স্পিডে যাওয়া আসা করে। কাল সর্প দোষ থাকলে সমস্যা হচ্ছে প্রতিটা কাজে বাধা থাকে, প্রতিটা কাজে যে কোনো কাজই করতে যাবে তার একটা বাধা সৃষ্টি হবেই হবে। এটা আমি আমার জ্ঞানে বা আমি আমার অ্যাস্ট্রোলজির লাইনে যতজন কাল সর্প দোষের ক্লায়েন্ট আমার কাছে এসেছে, প্রত্যেকেরই একই সমস্যা। ভাগ্যে বাধা, কর্মে বাধা, অর্থ যে আশা সেখানে বাধা। এটা কিন্তু একমাত্র রাহু কেতুর জন্য হয়। কাল সর্প দোষ থাকলে অবশ্যই কিন্তু সেটা খণ্ডন করলে ভালো হয়, সুবিধা পাওয়া যায়। কাল সর্প দোষ তার মানে খণ্ডন করা যায়? হ্যাঁ, অবশ্যই খণ্ডন করা যায়। কাল সর্প দোষের বিভিন্ন ধরনের নিয়ম আছে, সেটা আমরাও করে দিই, বা যেখানে অনেক জায়গাতেই করা হয়, উজ্জয়িনী যে মন্দিরে সেখানেও করা হয়, আমাদের কাছেও করা হয়, কাল সর্প দোষ খণ্ডন করা হয়। আচ্ছা, আপনি একটা কথা বললেন যে অ্যাক্সিডেন্টের যোগ, এই অ্যাক্সিডেন্টের যোগ কাদের কাদের থাকে? দেখুন, সাধারণত অষ্টম স্থান হচ্ছে মৃত্যু স্থান, ঠিক আছে। এটা অষ্টম স্থান হচ্ছে বাধা থেকে শুরু করে অষ্টম স্থান মৃত্যু স্থান। কেন? অষ্টম স্থানটাই হচ্ছে একটা অশুভ স্থান। আমরা অ্যাস্ট্রোলজির মধ্যে সবথেকে অষ্টম স্থানকে আমরা অশুভ ধরি। তো যখন অষ্টম স্থানে শনি বা মঙ্গল এই ধরনের কোনো ক্রূর গ্রহ বসে যায়, সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ থাকে। মঙ্গল মানে অ্যাক্সিডেন্ট, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বা রাহু থাকলে ওখানে এটা সমস্যা হতে পারে। মঙ্গল মানে রক্তক্ষরণ, শনি মানে মৃত্যু। মনে করুন অষ্টম স্থানে শনি মঙ্গল একসাথে আছে, তো অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুর যোগ কিন্তু সম্ভাবনা অনেকটাই তার বেঁচে থাকবে। তাকে কিন্তু অবশ্যই রেমেডি করে নিতে হবে। এখান থেকে রেমেডি করা যায়? একদম রেমেডি করা যায়, কিন্তু বললাম পুরোটা দেখতে, জন্মছক একটা শুধু আমি অষ্টমে শনি মঙ্গল আছে বলে দিলাম তাকে তার মৃত্যু যোগ আছে, এরম না। পুরো গ্রহের অবস্থান দেখতে হবে, কোন নক্ষত্রে সেই গ্রহগুলো অবস্থান করছে এটা দেখতে হবে। তার লগ্নপতির বল আছে কিনা, দেখা যাবে তো অষ্টমে মঙ্গল আছে কিন্তু তার লগ্নপতি বর্গ বলে বলিয়ান হয়ে বসে আছে, বা তার লগ্নপতি নিজের ঘরে বসে আছে, সেক্ষেত্রে কিন্তু তার কিছু হলেও কিন্তু সে রিকভারি করে নেবে। এবার দেখা যাচ্ছে তার লগ্নপতি নিচস্থ, লগ্নের কোনো বল নেই, অষ্টমে শনি মঙ্গল আছে, সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুযোগ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। জন্মছক পুরো বিচার করতে হবে, না বিচার করে কিন্তু কোনো রকম ফল বা কোনো রকম কিছু কমেন্ট করা উচিত হবে না। আচ্ছা, আপনার কাছে তো অনেক ক্লায়েন্টস আসে এরকম দেখাতে, এরকম কোনো ঘটনা আছে যেটা আপনার মনে দাগ কেটে গেছে? দেখুন, একটা সব থেকে খারাপ ঘটনা এসেছিল আমার কাছে, সেটা হচ্ছে নিজের স্বামীকে এক মহিলা এসেছিল বান মারতে। নিজের স্বামীকে? একদম। এটা আমার মনের মধ্যে ভীষণ একটা কষ্টকর লেগেছিল, যে নিজের স্বামীকে, সবথেকে বড় কথা তাদের ভালোবাসা করে বিয়ে হয়েছিল। বিয়ে হতেই পারে, দেখাশোনা করে হলো, পছন্দ হয়নি মানলাম, দেখাশোনা করে প্রেম করে বিয়ে, ভালোবাসা করে বিয়ে, সেই স্বামীকে সে এসেছিল বান মারতে। তার কারণ হচ্ছে সে এখন যে প্রেমিককে পেয়েছে সে নাকি অনেক বড় লোক, কোটিপতি। এই স্বামীটা কাছে খুব বেশি পয়সা নেই, বা মানে মধ্যবিত্ত যাকে বলে, তাই জন্যে সে স্বামীকে ডিভোর্স দিতে বলেছে। সে স্বামী ভালোবাসে, ডিভোর্স দিতে চাইছে না, তার জন্যে আমার কাছে এসছে স্বামীকে বান মেরে সরিয়ে দিতে হবে। এবং তার প্রেমিক তার সঙ্গে নিয়ে এসছে তাকে। সে তো আমার প্রথমে বলেনি আমাকে কি কারণে এসছে, চেম্বারে এসছে, বুকিং করে এসছে, ঢুকেছে, সাধারণত চেম্বার লক থাকে, বলুন কি ব্যাপার। তো প্রথমে একটু ইচ্ছাশত করছিল, তারপর আমার বড়ি বলুন, দেখুন আমার কাছে বলতে গেলে সব খুলে বলতে হয়, না বললে কোনো কাজ কিন্তু হবে না আপনার পুরো। তখন সে বলছে এরকম স্বামীকে আমি মারতে যাই,
স্বামী আমার উপর অত্যাচার করে, আমি ঠিক করে সত্যি বলুন, আমরা চোখ কিন্তু মিথ্যা বলছে, আমরা চোখ দেখে কিন্তু বলে দিই যে কে সত্যি বলছে মিথ্যা বলছে, এটা কিন্তু ফেস রিডিং করলেও বলা যায়, জানা যায়। তো ওনার চোখ দেখেই বলছে উনি মিথ্যা বল, ঠিক করে বলুন। তখন এবার উনি বলছে যে না এরকম আমি একে ভালোবাসি। প্রথমে বলছিলাম এটা ভাই দাদা বলেছিল, ঠিক আছে, তারপর বললো স্বীকার করছে। অনেক ক্লায়েন্ট আছে মিথ্যা কথা বলে আমাদের কাছে, অনেক, এবং সেগুলো ধরা পড়ে যায়, অবশ্যই ধরা পড়ে যায়, ঠিক আছে। আমি ওই যে বারবার বলি যে সত্যি কথা বলুন, তাহলে কাজে সুবিধা হবে বা কাজটা হবে। মিথ্যা বলে কিন্তু কোনো কাজ হয় না বা সাকসেসও হয় না। তো তখন এরকম স্বীকার করলো যে হ্যাঁ আমার এটা প্রেমিক, এরকম ব্যাপার। আমি আপনার লজ্জা করে না, আমি একটু জোরেই বলেছি ওনাকে, লজ্জা করে না, ভালোবাসা করে বিয়ে করেছে, নিজের স্বামীকে বান মারতে এসছেন। তখন ওনার প্রেমিক আমাকে একটুখানি দেবো, কত টাকা লাগবে আপনার, 1 লাখ 2 লাখ বলুন আমি দেবো, ঠিক আছে, টাকা চিন্তা করবেন না, আপনি কাজটা আপনি বলুন কদিনে করতে পারবেন। আমি বলছি নমস্কার, আপনি আসতে পারেন, আমার টাকা লাগবে না, আমি এসব কাজ করি না। একটা ভালোবাসার মানুষকে বিচ্ছেদ ক্রিয়া করি না আমি, স্বামী স্ত্রীর মধ্যে যাদের মধ্যে ভালো মিল আছে, বিচ্ছেদ ক্রিয়া করাটা একটা পাপ, জানেন তো, একটা পাপ পূর্ণ বলে দেবে, একটা আছে কিছু পৃথিবীর মধ্যে, ঠিক আছে। যতই আমি টাকার জন্য কাজ করে দিই, কিন্তু আমার মধ্যে একটা তো ব্যাকফায়ার আসবেই, বলুন, আমার তো ক্ষতি হতে পারে, আমি তো কি প্রকৃতির বাইরে কিছু নয়, সেক্ষেত্রে আমারও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বা আমার ফ্যামিলিরও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। আমি এটা অচেনা মানুষকে সে কোনো দোষই করেনি, তাকে আমি বান মেরে দেবো, তার ক্ষতি করে দেবো, তাকে বিচ্ছানা সজ্জা করে দেবো, এটা তো ঠিক না। টাকাটা ব্যাপার না, 1 লাখ 2 লাখ টাকা ব্যাপার না। আমি বললাম না, আপনি যান, কাজটা কিন্তু কেউ না কেউ তো করবেই হয়তো। আচ্ছা, এখানে একটা কথা জিজ্ঞাসা করি, এই যে মারণ, উচাটন, বিদ্বেষণ, এই যে শর্ট ক্রিয়া, যেগুলো শর্ট কর্ম, এই কাজগুলো যারা করে, এটার কি কোনো ব্যাকফায়ার হয়, মানে কর্মফল কি হয়? অবশ্যই কর্মফল অবশ্যই হয়, তাকে কর্মফল ভুগতেও হয়। দেখুন আমাদের যে এটা তো গুরুবিদ্যা, তো গুরুর কাছ থেকে আমরা শিক্ষা পেয়েছি। গুরু এগুলো বলে যে আগে জানবে যে সে আদৌ ক্ষতি করেছি না, বা তার উপর যে আমরা ক্রিয়া করছি সেই মানুষটা কি আদৌ ক্ষতিকর, বা সে আদৌ কি ক্ষতি করেছে। বললাম প্রথমেই যে অনেক ক্লায়েন্ট আছে মিথ্যা কথা বলে, ঠিক আছে, মিথ্যা কথা বলে আমাদের থেকে কাজ হাসিল করার চেষ্টা করে। সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় আমাদেরও ক্ষতি হয়, যে করাচ্ছে তারও ক্ষতি হতে পারে। সবসময় দেখুন, একটা অজানা সবথেকে সে দোষীই নয়, সেই মানুষের ক্ষতি করলে একটা আমাদের তো ক্ষতি হবেই হবে, এটা কিন্তু হতেই হবে। আচ্ছা, মানুষ কি কোনোভাবে বুঝতে পারবে যে সে ঠিক লোকের কাছে যাচ্ছে কিনা? এটা বোঝার কি কোনো উপায় আছে? দেখুন, একটা হচ্ছে ঠিক লোকের কাছে সে যাচ্ছে কিনা সেটা তার কথার ওপর নির্ভর করছে, ঠিক আছে। সেটা তাকে তো মানুষ তো আর সব বুঝতে পারে না যে সে ঠিক লোক কি ভুল লোক, ঠিক আছে। এখন সবাই তো বলে আমি ঠিক, কেউ কি এই পৃথিবীর মধ্যে আছে যে বলে আমি ভুল বা আমি জানি না? সবাই বলে আমি জানি, আমি জ্ঞানী, আমার মতো জ্ঞানী এখানে কেউ নেই, ঠিক আছে। এবং পেপারে আগে অ্যাড বেরো দেখতাম যে পৃথিবীর 3 জন তান্ত্রিকের মধ্যে আমি একজন। পেপারে অ্যাড বেরোতো আগে, বর্তমান পেপারে আপনি যদি আগেকার পেপার দেখতেন তো 3 জন তান্ত্রিকের মধ্যে সে নাকি একজন। তো ওনাকে অনেক ক্লায়েন্ট প্রশ্ন করতো যে তাহলে বাকি দুজন কে? 3 জন, তো 3 জনের মধ্যে আপনি একটা কনফার্ম, তো বাকি 2 জন কে? তো বাকি 2 জন নাম উনি বলতে পারতেন না, ঠিক আছে, নাম জানেন না। তো কেউ নিজেকে কখনোই খারাপ বলে না, আমিও বলি না, আপনি সবাই, এটা পৃথিবীর নিয়ম, ঠিক আছে। এবার হচ্ছে যে ক্লায়েন্ট আসছে তাকে বুঝতে হবে, যদি অ্যাস্ট্রোলজি নিয়ে আসে, অ্যাস্ট্রোলজি নিয়ে এলে তাকে প্রশ্ন সে নয়, সে জ্যোতিষ, সে বসে যায় সামনে, তাকে জিজ্ঞেস করুন যে আমার সম্পর্কে বলুন, আপনি আপনার জন্মছক দিয়ে বলুন। আচ্ছা, তাহলে বুঝে যাবে সে আসল জ্যোতিষ কি নকল জ্যোতিষ, বা আসল তান্ত্রিক কি নকল তান্ত্রিক। প্রশ্ন সে যদি নিজেই বলে দেয় তাহলে সে বুঝেই গেল, তাকে বলতে দিন, তাহলেই বোঝা যাবে সে আসল কি নকল। আজকের আড্ডাটা কিন্তু বেশ জমে গেছে। এবার যেটা আপনাকে জিজ্ঞাসা করব সেটা হচ্ছে যে কারোর উপর যদি ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু করা হয়, সে কি সেটা বুঝতে পারবে? হ্যাঁ, অবশ্যই বুঝতে পারবে। প্রথমে বুঝতে পারবে না, কিছুদিন পর বললাম না, তার মধ্যে ভয় কাজ করবে সব সময়, তার রাতে ঘুম হবে না, রাতের বেলা হঠাৎ ঘুম ভেঙে যাবে, তার মনে হবে যেন আশেপাশে কেউ ঘোরাঘুরি করছে, অথচ কেউ নেই, তার মনে আশেপাশে ঘোরাঘুরি করছে, ঘুম ভেঙে যাবে, খিদে আস্তে মরে যাবে, আস্তে রোগা হয়ে যাবে, শুকিয়ে যায়, মানসিক ডিপ্রেশনে ভুগবে। তখন তাকে বুঝতে হবে, এটা নিয়ে ভিডিও আছে আমার পেজে, তো তখন তাকে বুঝতে হবে তার উপর একটা তন্ত্রক্রিয়া করা হয়েছে বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এটা কিন্তু তখনই তাকে গার্ড করতে হয়, বা তাকে সেই যে তন্ত্রক্রিয়া করা হয়েছে সেটা কাটান করতে হবে, নষ্ট করতে হবে। আচ্ছা, কারোর উপর যখন তন্ত্রক্রিয়া হচ্ছে সেটা কি তার বাড়ির বাস্তুর উপরে এফেক্ট ফেলে? দেখুন, বাস্তুদোষ আলাদা জিনিস, বাস্তুদোষ কিন্তু বাস্তুর মধ্যেই, মানে বাস্তুর জন্মগত প্রবলেম ওটা।
আচ্ছা, একটা বাড়ি যখন জায়গার ওপর হচ্ছে, সেই বাড়ির যদি পজিশন ভুল থাকে, ভুল জায়গায় বাথরুম থাকে, ভুল জায়গায় ঠাকুরঘর থাকে, কিংবা সেইখানে হয়তো কোনো এক কালে কবরস্থান ছিল, শ্মশান ছিল, বা সেখানে কোনো নিম গাছ ছিল, বেল গাছ ছিল, কেটেছে, নষ্ট করেছে, সেগুলো বাস্তব জন্মগত প্রবলেম। ঠিক আছে, তন্ত্রক্রিয়া জন্মগত নয়, তন্ত্রক্রিয়া করা হয়, এফেক্ট করা হয়। এবার বাস্তুতেও তন্ত্রক্রিয়া করা হয় অনেক সময়। বাস্তুর মধ্যে অনেক কিছু ফেলে দেওয়া হয়, পুঁতে দেওয়া হয়, বাস্তু মেন গেটের সামনে দেবে অনেক সময় হাড় পুঁতে দেওয়া হয়, ফুল ফেলে দেওয়া হয়। এটা হচ্ছে বাস্তু প্রবলেম, পরে করা হয়। কিছু কিছু বাস্তু প্রবলেম কিন্তু জন্মগত থাকে, সেটা কিন্তু সলভ না করলে খুব সমস্যা। বিশেষ করে হচ্ছে ঈশান কোণে যদি পায়খানা বাথরুম থাকে, এটা একটা মহা সমস্যা। অনেক লোক আমার কাছে আসে, এমনও আছে আমার চেনাশোনা, ঈশান কোণে বাথরুম আছে, তার ছেলে করোনার সময় মারা গেছে, সে এখনো বাথরুম ওখানে আছে, সে সরাচ্ছে না, কিন্তু সে বুঝতে পেরেছে পরে যে তার ছেলে মারা যাওয়ার কারণ হচ্ছে ঈশান কোণে বাথরুম। ঈশান কোণে বাথরুম করাটা কিন্তু একদম প্রত্যেক ক্লায়েন্টকে বলবো, প্রত্যেক জনকে বলবো, ঈশান কোণে কিন্তু বাথরুম করবেন না, চেষ্টা করবেন একটু অন্য জায়গায় বাথরুম টাথরুম করার, ঈশান কোণটা ছেড়ে দেবেন অন্তত। ঈশান কোণটা কিন্তু ভগবানের স্থান, এই ভগবানের স্থানে কিন্তু বাথরুম পায়খানাটা একদম নৈরত কোণে করুক বা অন্য কোনো কোণে করতে পারে, বায়ু কোণে করতে পারে, নৈরত কোণে করতে পারে, ঈশান কোণে কখনোই না, একদম একদম নষ্ট করে দেবে পুরোপুরি পুরোপুরি। যে মালিক তারও তো হবে, তার ছেলে মেয়ের ক্ষতি হতে পারে, মানসিক চাপ থাকবে, ডিপ্রেশন থাকবে, এটা ঘরের মধ্যে অজানা ভয় থাকবে, এটা হবেই হবে, একদম মিলিয়ে নেবেন, 100% মিলিয়ে নেবেন, এটা হবেই হবে। আচ্ছা, অনেকেই বলে যে বগলামুখী সাধনা করলে বা মা বগলামুখীর পুজো করলে কোর্ট কাচারি উকিল এইসব কেস থেকে নাকি, মানে কেস কামারি থেকে নাকি বাঁচা যায়, এটা কতটা সত্যি? অবশ্যই বগলামুখী হচ্ছে শত্রু দমনের জন্য মা বগলামুখী। ঠিক আছে, তো বগলামুখীর মূর্তিটা দেখবেন যে একদিকে মা জিভ টেনে একটা ধরে রয়েছে। ঠিক আছে, তো ওটা কি শত্রুর জিভকে মানে মুখকে বন্ধ করে দেওয়া, মানে মানে যে মন্ত্রটা যদি বলি বুঝতে পারবেন, ওং হ্রিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভয় জিওবাং কিলয় কিলয় বুদ্ধিং বিনাশয় হ্রিং ওং সোহা। মন্ত্রটার মধ্যেই পুরোটাই করা আছে, বুঝতে পারবেন। এই মন্ত্রটা যদি রোজ 108 বার করে জপ করা যায়, কোনো শত্রু কিন্তু ক্ষতি করতে পারবে না, এবং মামলা মোকদ্দমা থেকেও কিন্তু জয়লাভ করা যেতে পারে যদি সে দোষ না করে থাকে। এবার আমি মনে করুন একজন কেউ খুন করে দিয়ে বগলামুখী মন্ত্র জপ করছে, সে কি মুক্তি পাবে? সে তো খুন করতে পাপী, তাকে কিন্তু মা বাঁচাবে না। সেটা মনে করুন একটা ভালো মানুষকে খুন করে দিয়ে মার্ডার করে জেল খাটছে, সে জেলে বসে বগলামুখী মন্ত্র জপ করছে, এবার আপনি বলুন, ঠিক আছে, সে কি সাথে ফল পাবে? ঠিক আছে, সেটা হচ্ছে মেন কথা। বগলামুখী মন্ত্র জপ করলে অবশ্যই ফল পাওয়া যায়। মন থেকে জপ করতে হবে, আপনাকে ভালো হতে হবে, মনের দিক থেকে সব থেকে ভালো হতে হবে। মনের মধ্যে পাপ রেখে কোনো দেবদেবীর পুজো অর্চনা যতই করুন, ভালো ফল আপনি পাবেন না। মনের মধ্যে আগে পাপকে সরাতে হবে, সেই পাপ যদি না সরাতে পারে, সে যতই দেবদেবীকে পুজো অর্চনা করুক, সে ফল পাবে না। আচ্ছা, আপনার চেম্বার তো তারাপীঠেও আছে, তারাপীঠে এই যে এত ক্রিয়া হয়, এই সব ক্রিয়া কি মায়ের স্থান বলে উতরে যায় নাকি কিছু ক্রিয়া হয় না? দেখুন, বেশিরভাগ ক্রিয়ায় কিন্তু মায়ের স্থান বলে উতরে যায়। কেন হচ্ছে, তারাপীঠ একটা সিদ্ধপীঠ। ঠিক আছে, তো এখানে ওখানে একটা কাজ করলে মন্ত্রের পাওয়ার কয়েক গুণ বেড়ে যায়। যখন আমরা ওখানে জপও করি, আমরা শুধু ক্রিয়া করি আমার না, আমরা ওখানে জপও করি, যে ঠিক আছে আমি ওখানে জপ করি, তো ওখানে 100 মন্ত্র জপ করলে ওখানে 1000 মন্ত্রের পাওয়ার পাওয়া যায়। তাহলে আমরা ওখানে যে ক্রিয়াগুলো করি, সেই ক্রিয়াগুলোর পাওয়ার কয়েক গুণ বেড়ে যায়। ওই জন্যই কিন্তু প্রচুর মানুষ তারাপীঠেই কাজ করানোর জন্য আমাদের কাছে রিকোয়েস্ট করে যে দাদা তারাপীঠে কাজ করবো বা গুরুজি তারাপীঠে কাজ করাবো। তার কারণ হচ্ছে তারাপীঠে কাজ করলে 100-এর মধ্যে 100%ই কিন্তু রেজাল্ট ভালো পাওয়া যায়। এবার কাজ জানতে হবে, কাজ করতে হবে, শুধু তো কাঠ পোড়ালে হবে না। আচ্ছা, আর একটা জিনিস যেটা জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে যে আগের তারাপীঠ আর এখনকার তারাপীঠের মধ্যে কতটা পার্থক্য আপনি দেখতে পান? আপনার এত বছরের সাধন জীবনে আপনি বহুবার তারাপীঠে গেছেন এবং চেম্বার তো আপনার আছেই, বহুদিন ধরে আপনি যাচ্ছেন, কতটা চেঞ্জেস আপনি লক্ষ্য করছেন? দেখুন, আগে তো তারাপীঠে অনেক ভিড় কম হতো বা অনেক হোমযজ্ঞ কম হতো। এখন যদি আপনি অমাবস্যা রাতে যান, দেখবেন গোটা শ্মশানটাই ভর্তি হয়ে যায়, বিভিন্ন ধরনের তান্ত্রিকরা বিভিন্ন ধরনের ক্রিয়া করে। ঠিক আছে, এবার সবটাই যে সাকসেস হয়, সবটা হয় না, সেটা সেই প্রশ্নে আমি যাচ্ছি না, বা আমি কারোর সম্পর্কেও যেতেও চাই না। ঠিক আছে, কিন্তু দেখুন এখন হচ্ছে ওই বললাম একটু আগে যে অভিজ্ঞতা, অনেকেই বলে আমার অনেক অভিজ্ঞতা, আমি অনেক কাজ পারি।
এবার ওই জানতে হবে কার মধ্যে কতটা জ্ঞান আছে, সেই জ্ঞানটা তো ইউজ করতে হবে, ঠিক আছে? তো জ্ঞানটাকে কতটা ইউজ করে ওখানে, সবাই তো হোমযোগ্য করলেই যেতে কাজ পেয়ে যাবে এমন কোনো কথা না, ঠিক আছে? তার জন্য জ্ঞান দরকার, তার জন্য কাজ জানা দরকার। কাজ না জেনে যে সে তারাপীঠে কাজ করে, সেই কাজ তো সাকসেস হবে না। কাজ জানলে তারাপীঠের প্রতিটা কাজই কিন্তু সাকসেস হয়। মা তারার দয়া, প্রচুর দয়া, মা তারা অসীম দয়া। মা তারাকে ডাকলেই কাজ পাওয়া যায়। মা তারাকে যদি ডাকা যায় মন ভরে ওখানে বসে, যে মা তুমি আমার কাজটা করে দাও, মন থেকে যদি ডাকা যায় সে কাজটা এমনি এমনি হয়ে যায়। মা তারার অসীম কৃপা। ঠিক, আমাদের সময় একদম শেষের দিকে। তবে শেষ করার আগে যে প্রশ্নটা আপনাকে করব সেটা হচ্ছে, আমাদের গোসাই ঠাকুরের আড্ডার দর্শকদের আপনি কি বলবেন, কিভাবে ভালো থাকা যায়, কিভাবে সুস্থ থাকা যায়, এবং কিভাবে তারা নিজেদের লাইফটাকে ঠিকভাবে নিয়ে যেতে পারে? দেখুন, এখনকার সবাই ব্যস্ত জীবন, সবার জীবনই ব্যস্ত, সবাই মানে দৌড়াতে শেষ হয়ে যায়। তো ভগবানকে ডাকার তো অনেকেই সময় পায় না। তো আমি বলবো আপনাদের অন্তত 1 ঘন্টা ভগবানকে দিন। আপনি যখন আপনি সারাদিন কাজকর্ম করবেন, খাটবেন, শোবার ঠিক ঘুমানোর 1 ঘন্টা আগে কিছু বীজ মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো যদি আমাকে বলে আমি দিয়ে দেবো নিশ্চয়ই সেই মন্ত্রগুলো। এবং অনেক মন্ত্র আছে, বিভিন্ন ধরনের মন্ত্র আছে। অন্তত 1 ঘন্টা মন্ত্র জপ করার পর যে সে ঘুমোতে যায়, তার ঘুমও ভালো হবে 1 নম্বর। 2 নম্বর, তার মধ্যে শরীরের মধ্যে ঊর্জা তৈরি হবে। তার পরের দিন সকালবেলা সেটা ফ্রেশ অনুভব করবে, সে যদি করতে পারে। তো আমি জানি এখনকার প্রত্যেকের জীবনই ব্যস্ত জীবন, এখন সবাইকেই ছুটতে হচ্ছে, স্বামী স্ত্রী সবাইকেই ছুটতে হচ্ছে, লাইফস্টাইলটা হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে। কিন্তু তার মধ্যে থেকেও আমাদেরকে ভগবানকে সময় দেওয়াটা দরকার। ভগবানকে সময় দিলে আমার মনে হয় যে যারা আমার ভিডিও দেখছে তারা কিন্তু ভালো থাকবে, এটা আমার গ্যারেন্টি। আর একটা কথা আমি বলছি, সেটা হচ্ছে যদি ছোট্ট করে কোনো রেমেডি আমাদের দর্শকদের আপনি দেন। দেখুন, এই শত্রু দমনের কেস যখন বলছিলেন, তো সেক্ষেত্রে একটা রেমেডি আমি দেব। যদি আপনার বিরুদ্ধে অচেনা মামলা হয়ে যায়, মানে আপনি সেই ভুলটা করেননি কিন্তু আপনার উপর একটা কোর্ট কেস হয়ে গেছে, কেস যখন হয়ে গেছে আপনাকে কোর্টে হাজিরা দিতে হবে। 1 মুঠো আতপ চাল পকেটে করে নিয়ে যাবেন, যখন এজলাসে উঠবেন বা কোর্ট চত্বর ঢুকবে, লুকিয়ে সেই চালটা সরিয়ে দেবেন। মামলা আপনার পক্ষে আসবেই আসবে, এটা গ্যারেন্টি। যদি আপনি ভুল না করে থাকেন, মানে নির্দোষ হন একদম, তাহলেই হবে। হ্যাঁ, দোষী করে কিন্তু কোনো কিছুই হবে না। যেটা আপনি আগে বললেন, খুন করে কি আর সব পাওয়া যায়? আপনাকে যদি পাপ করেন ফল তো ভোগ করতেই হবে। অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদের স্টুডিওতে আসার জন্য, এতটা সময় আমাদের দেওয়ার জন্য। আজকের মতন গোসাই ঠাকুরের আড্ডার এই পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। আজকের এপিসোডটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা ভাবছেন দাদার সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে তো দাদার নাম্বার আছেই এবং ডেসক্রিপশন বক্সে দাদার নাম্বার তো রইলো, আপনারা যোগাযোগ অবশ্যই করতেই পারেন। তবে তার আগে সাবস্ক্রাইব করবেন গোসাই ঠাকুরের আড্ডা এবং কমেন্টে অবশ্যই লিখবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার।